এবং আওয়ামী লীগের মতন এক সময়কার জনপ্রিয় দল শেখ হাসিনা একটা রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার পরে কিভাবে একজন ব্যক্তি স্বৈরতন্ত্রী হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, এবং এটার উৎস যে সংবিধান, প্রচলিত আইনি কাঠামোর যে জায়গাটা, এবং কিভাবে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী একটা শাসন কাঠামো এখানে গড়ে ওঠে। এখন যারা আলোচনা করছেন এর মধ্যে অনেকের চেয়ে সালাম ভাই আগে এই সমস্যার সংকটগুলোকে তিনি চিহ্নিত করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। রাজনীতির এজেন্ডার মধ্যে তিনি এগুলো আনবার একটা ঐকান্তিক চেষ্টা তার এখানে হয়েছে। দেখে যেতে পারেননি এই গণঅভ্যুত্থান এবং তার বিজয়, জনগণের বিজয়। কিন্তু এই গণঅভ্যুত্থান, এই পরিবর্তন, এই সংস্কার, এই রূপান্তরের প্রশ্নকে একটা বড় প্রশ্ন আকারে এটাকে সামনে এনে দাঁড় করিয়েছিল। আবার এটার স্ববিরোধিতার কোথায়? স্ববিরোধিতা, এত বড় অভ্যুত্থান, এত বড় সম্ভাবনা মাত্র 9-10 মাস পার হয়েছে। ওইটা সাপ লুডু যারা দেখেছেন, 99-তে ওঠার পরে সাপের মুখে পড়ার পরে আবার কিভাবে ডাউনওয়ার্ড স্লোপে এটা সাপের মুখে পড়ে 5-এ বা 10-এ বা 20-এ 3-এ নেমে আসে মাত্র 9-10 মাসের মধ্যে। এই বিশাল সম্ভাবনা মুক্তিযুদ্ধের পর যেভাবে স্বপ্নটা দুঃস্বপ্নে পর্যবসিত হয়েছিল, 90-এর সামরিক স্বৈরতন্ত্র বিরুদ্ধে আমাদের যে আশা কিভাবে দুরাশায় পর্যবসিত হয়েছিল, মাত্র 9 মাসের মধ্যে আমাদের বিশাল সম্ভাবনা তার রূপ, রং, গন্ধ অনেকখানি হারিয়ে ফেলছে। উঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন, তারা অধিকাংশই এই বন্দোবস্তের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, নামে বেনামে, বিভিন্ন নামে। লুটেরা, দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, এদের সাথে একটা অশুভ আঁতাত গত 9 মাসে তারা তৈরি করে, বলতে পারেন ফ্যাসিবাদের শেকড়টা যেটা ছিল, শেকড়টাকে নতুনভাবে তারা জল সিঞ্চন করেছেন, নতুনভাবে জল ঢেলেছেন, পানি ঢেলেছেন, নতুনভাবে প্রতিদিন তারা পরিপুষ্ট করে তুলছেন। সালাম ভাই এটা দেখলে কষ্ট পেতেন। সালাম ভাইয়ের কথা বিবেচনা করে কথাটা বিশেষভাবে আমি কিছুটা আবেগপ্রসূতভাবে তারপরে কথাটা উল্লেখ করলাম। এই জায়গাটায় তৈরি হচ্ছে এখন। বলতে বলতে বলছেন গুন্ডামি করে নাকি এই দাবিটা আদায় করা যাবে না, এই শব্দটা তিনি উচ্চারণ করেছেন। নামটা আমি বললাম না। আমার খুব প্রিয়ভাজন, খুব স্নেহ করি, মাঝে মধ্যে ফোন করে। তো কিছুদিন আগে যাদের সাথে গলাগলি, আর মাত্র দিন যেতে না যেতেই এই যে গালাগালি যে সংস্কৃতি, তো এটাই হচ্ছে তার মানে অভ্যুত্থান 9 মাসে সাপ লুডুর মতন 90 থেকে কিভাবে তার রেটিংটা 5-10-এ নেমে আসছে, কিভাবে একটা পরস্পর বিরোধিতার জায়গায় জড়িয়ে যাচ্ছেন। যেখানে কোনো নীতি আছে, যেখানে কোনো আদর্শ আছে, যেখানে কোনো ইথিক্যাল এবং মোরাল কোনো জায়গা আছে, যারা গালাগালিটা করছেন তারা কি 9 মাসে তারা যে স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন, সেই স্বপ্নটা তারা নিজেরাই যে অনেকখানি দুঃস্বপ্নে তারা যে পর্যবেসিত করে নিয়ে আসছেন, এবং তাদের ব্যাপারে যখন আমরা শুনি নিজেরা বিব্রত হই, লজ্জিত হই। অন্য কোনো অভ্যুত্থানের যারা ফ্রন্ট লাইনাররা এত অল্প সময় এত বেশি বিতর্কিত হননি, এত বেশি তারা নিন্দিত হননি। 69 বলি, অথবা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বলি, অথবা আমাদের 90-এর গণ অভ্যুত্থান বলি, তার পরবর্তীকালে, এবং তারা এত সমস্ত অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক নানা ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছেন, যেগুলোর সাথে তাদের নাম, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের নাম যুক্ত হয়ে পড়েছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং যেখানে সম্ভাবনা ছিল গোটা একটা প্রজন্ম, আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্মরা যারা যে কাজ করতে পারেননি, তরুণরা একটা জমিন তৈরি করবেন, যে জমিনটা আদর্শের, নীতির, রাজনীতির, যে জমিনটা সাম্যের, মানবিকতার, গণতন্ত্রের, যে জমিনটা হচ্ছে পুরো নানা বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য তৈরি করে কিভাবে আমরা এগিয়ে যাব, সেখানে আজকে তারা এরকম একটা পর্যায়ে আবির্ভূত হয়েছেন। পূর্ণ যে বক্তব্যগুলো বাংলাদেশে প্রবল বিতর্কের জন্ম দেয়। আপনি দেখবেন গত 9 মাসে
তিনি অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন দেশের বাইরে চেয়ে। দেশের ভেতরে যে তিনি ব্যতিক্রম ছাড়া, তার দুটো তিনটা জাতির উদ্দেশ্যে ভাষণ ছাড়া অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেখেছেন বিদেশে সফরের সময় বিদেশি গণমাধ্যমের কাছে। তো তিনি তার মতন বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ কেন এগুলো করেন? এবং তিনি ফিরতেই এবং মঞ্জু খুব চমৎকার কথা বলেছেন, যিনি আমাদের এবারকার গণ অভ্যুত্থানের একটা আইকনিক মানুষ, যাকে কেন্দ্র করে আমরা জাতীয় ঐক্যের একটা বাতাবরণ তৈরি করব, যিনি গণতান্ত্রিক উত্তরণে যিনি সিপাহসালারের ভূমিকা পালন করবেন, তিনি নিজেকে যখন বিতর্কের মধ্যে নিয়ে যান, তিনি নিজেই যখন বিতর্ক যখন উস্কে দেন, তিনি যখন একটা পক্ষ অবলম্বন করেন, তখন ভরসার জায়গাটা কোন জায়গাতে? একইভাবে তিনি জাপানে যে কথা বললেন, তিনি তো তথ্যভিত্তিক কথাটা বলেননি। আমি কোনো কঠিন শব্দ এখানে প্রয়োগ করলাম না। ব্যাপারটা উল্টোভাবে সত্য, যে হাতে গোনা দুই একটা বা দু চারটা দল বাদ দিলে অধিকাংশ দলই চেয়েছেন ডিসেম্বর বা তার কাছাকাছিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সময়টা কি লাগবে? এটা কি কোনো বড় কোনো বিতর্কের বিষয়? উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার ধারণা কিছুটা আনুষ্ঠানিকতা হবে আগামীকাল খুব বড় কিছু প্রত্যাশা হবে এরকম আমি আজকে দুপুর পর্যন্ত চিন্তা করতে পারছি না। কালকে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের তারা আলোচনাটা যে শুরু করবেন, তারা একটা উদ্বোধনী সভা করবেন বিকেল 4টায়। ফরেন অ্যাকনির সাথে আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে যে দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে এবং মানুষ যে উদ্বেগ উৎকণ্ঠা, এটাকে অবসানের জন্য জাপান যাবার আগেই আপনার উচিত হবে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখা, যাতে একটা আশ্বস্ত হতে পারি, যাতে আমরা আস্থা রাখতে পারি। তিনি সেটা বলার হয়তো সুযোগ পাননি, ফিরে এসছেন। আগামীকাল আমরা নিশ্চয়ই আশা করতে পারি তিনি এখনকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা, এবং সেখানে নির্বাচন কেন্দ্র করে এক ধরনের তারিখ নিয়ে যে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, এটা সহ আমরা গণতন্ত্র মঞ্চ থেকে পরিষ্কার করে আমরা প্রায় সবাই বলেছি যে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন, এখানে আমাদের নেতৃবৃন্দ একটু উল্লেখ করেছেন, তিনটা ব্যাপারে আমরা সুনির্দিষ্ট পথনকশা দেখতে চাই, জানতে চাই। শুধু আমাদের জন্য না, দেশবাসী তাহলে আশ্বস্ত হবে, সরকারের উপর আস্থা ভরসার জায়গাটা বাড়বে। এটা আজকে সকাল থেকে শেখ হাসিনার প্রথম যে ট্রাইব্যুনালটা শুরু হয়েছে, এটা তো নাকি সংসদ টেলিভিশন না কোন টেলিভিশনে এটা এখন লাইভ এখন শুরু হয়েছে, আমি যেটা অনলাইনে যেটা দেখলাম, অথবা শুরু হবে এরকম দেখলাম। তো সুতরাং এটা নিয়ে ওনারা আলাপ করবেন। আমি শেষ কথা যেটা লাগবে, আপনারা যে জুন মাস পর্যন্ত সময়টা বলছেন, আমি অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা কি ব্যাখ্যা করেছেন যে ডিসেম্বরের বাইরে কেন আর 6 মাস লাগবে? যদি বলেন যে এই কাজগুলো আছে, কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদেরকে মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত সময় লাগবে। এখনো পর্যন্ত আপনারা পরিষ্কার কোনো কথা বলেননি যে কেন আরও বাড়তি 4 থেকে 6 মাস পর্যন্ত লাগবে। যদি বোঝা যায়, আলাপ আলোচনা যদি আমরা করি, তাহলে নিশ্চয়ই আমি মনে করি সময় নিয়ে বর্তমান যে একদম অচল অবস্থা মুখোমুখি জায়গা দাঁড়িয়েছে, আমি মনে করি সেই সংকট সমাধান করে আমরা আসতে পারবো। চরিত্র বৈশিষ্ট্যকে নিশ্চিত করবার জন্য তাদেরকে প্রয়োজন বোধে বাদ দিয়ে পুরো উপদেষ্টা মণ্ডলী তারা পুনর্গঠন করবেন। কারণ এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে আগামী নির্বাচন যাওয়া যাবে কিনা, এটা নিয়ে অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে, সংশয় আছে, কারো কারো ঘোরতর আপত্তি আছে। 2 নম্বর হচ্ছে সরকারের এখতিয়ারের বাইরে যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যার সাথে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নযুক্ত। আমরা সরকারকে বলেছি, মেহরবানি করে এনাফ ইজ এনাফ, এগুলো এখন স্থগিত করেন, বন্ধ করেন। পরবর্তী নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত পার্লামেন্ট হিসেবে আলাপ আলোচনা করবেন। তারপর তাদেরকে বলতে চাই, সরকারকে বলতে চাই, এমনকি যারা বিরোধী শিবিরে আছেন সবার উদ্দেশ্যে বলছি, দড়ি মেহরবানি করে বেশি টানাটানি করতে যাবেন না। দড়ি বেশি টানাটানি করতে গেলে দড়ি প্রায়শই কিন্তু ছিঁড়ে যাবার ঝুঁকি থাকে। তাহলে যেটুকু অর্জন আমাদের আছে, যে অর্জন ইতিমধ্যে অনেকখানি মেঘে কিন্তু আমাদেরকে ঢেকে দিয়েছে, সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং সরকারকে বলতে চাই, ও যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে। তো
তো আপনি পরিষ্কার করে বলেন আপনার, আমি এর আগেও বলেছি, মনের মধ্যে কি কথা আছে, আসলে কি করতে চান। সুতরাং আমরা যদি পরিষ্কার করে কথা বলেন, আমরা তো সমালোচনা করব, কিন্তু তাহলে বোঝা যাবে আপনার মনের ভিতরে কি আছে। আমরা আলাপ আলোচনা করে, এটা এমন কোনো বিরাট কোনো সংকট না যে সংকট আমরা মোকাবেলা করতে পারবো না। আমি মনে করি আমাদের মধ্যে বিতর্ক থাকবে, নানা পার্থক্য থাকবে, কিন্তু বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্যটা তৈরি করতে পারবো। যেই সূচনাটা শুরু হয়েছে, আমরা আজকে সালাম ভাইয়ের এই স্মরণসভার মধ্য দিয়ে আমি বলতে চাই, চলেন আমাদের অতি বুদ্ধির পরিচয় দিতে, অতি চালাকি করতে যেয়ে, কাউকে বিপদে ফেলতে যেয়ে নিজেরা আবার গর্তের মধ্যে না পড়ি। হয়তো পুরনো কথা, যখন আপনি একটা গর্ত করেন আরেক জন্য, তো মুরব্বীরা বলেন পাশে আরেকটা গর্ত আপনি আপনার জন্য আপনি কিন্তু বানিয়ে রাখবেন। তো মেহরবানি করে অতি বুদ্ধি, অতি চালাক হওয়ার দরকার নেই। গণ আকাঙ্ক্ষা ধারণ করেন, অভ্যুত্থানের চৈতন্যের জায়গাটা আমরা ধারণ করি, আমাদের বৈচিত্র্যের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা রাখি, এবং সেখানে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আমি বিশ্বাস করি খুবই দ্রুত এ ব্যাপারে সরকার স্পষ্ট করে কথা বললে আমরা বিদ্যমান সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। এবং তারপরে যে দয়া করে মাঝখানে এসে আপনি এই ব্যাটনটা আপনি হাতছাড়া করেন না, এবং কারো দ্বারা, কারো উস্কানিতে, কারো বাড়াবাড়িতে, অতি কথনে, এবং যদি আপনি সেখানে কোনো ভুল হয়, এই ভুলের খেসারত আপনি একা দেবেন না। 18 কোটি মানুষ, সমস্ত রাজনৈতিক দলকে এই ভুলের খেসারত প্রত্যেককেই জোগাতে হবে। ফলে আমরা আপনার উপরে এখন আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। কথা বলে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি।